নমস্কার। আগের ভিডিওগুলো আশা করি অনেকেই দেখেছেন, যারা দেখেননি একটু দেখে আসবেন। আজকে গীতার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শ্লোকের একটা লাইন নিয়ে আলোচনা করব। এই লাইনটা কেন গুরুত্বপূর্ণ সেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন। গীতার ৪র্থ অধ্যায়ে বলা আছে, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশা। অর্থাৎ চতুর্বর্ণং, 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ময়া সৃষ্টং, ময়া মানে আমার দ্বারা সৃষ্ট হয়েছে, গুণ কর্ম বিভাগশা, অর্থাৎ গুণ এবং কর্মের ভিত্তিতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে বর্ণ ব্যবস্থা সেটা কিন্তু গীতায় বলা আছে যে কর্মের ভিত্তিতে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল তখনকার দিনে। আপনি যদি কর্ম নিপুণ হন, অর্থাৎ যে কর্মে আপনি দক্ষ, আপনি সেই রকমই। যেমন একজন ডাক্তারের ছেলে ডাক্তার হবে, এটা কি হলপ করে বলা যায়? বলা যায় না। তার কর্মগুণ কিন্তু তাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ পড়াশুনো করে তারপরে সে ডাক্তার হতে পারবে। যেমন আমাদের বাংলা একটি কথা আছে বা প্রবাদ আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অর্থাৎ জন্ম যেখানে সেখানে হতে পারে, কিন্তু কর্ম যেন আমাদের ঠিক হয়। তাহলে কর্মের গুরুত্বটা কিন্তু অসীম। বিদেশি যারা ঐতিহাসিক গবেষক ভারতবর্ষে এসেছেন, যারা সংস্কৃত সম্পর্কে কিচ্ছু জানেন না, তারা কিন্তু আমাদের জ্ঞান দিয়ে চলে গেছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সমাজ ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তা কিন্তু নয়। আমি ধাপে ধাপে আলোচনা করছি আপনাদের। দেখুন, এই শ্লোকে বলা আছে গুণ কর্ম বিভাগশ। প্রথমে আছে গুণ। আমাদের গুণ হলো 3টে, ত্রিগুণাত্মক। আমরা মানে ত্রিগুণ আমাদের মধ্যে আছে, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। 3টে গুণের অধিকারী কিন্তু আমরা প্রত্যেকটা জীব, মানুষ, সবার মধ্যে এই 3টে গুণ রয়েছে। কিন্তু যেটা বেশি প্রকটিত হয়, অর্থাৎ বেরিয়ে আসে, সেই গুণটাই কিন্তু আমাদের যে পরিচয় সেটাকে বহন করে নিয়ে চলে যায়। যেমন দেখুন, যারা সত্যগুণের অধিকারী হয়, যারা সত্যগুণের অধিকারী হবেন তারা ধীর, স্থির, শান্ত প্রকৃতির হবে। তাদের মধ্যে অত্যন্ত চঞ্চলতা দেখা যাবে না। তারা মহাজ্ঞানী হবেন, কিংবা কোনো জিনিস ডিসিশান, অর্থাৎ কোনো কিছু পরিকল্পনা তারা খুব ঠান্ডা মাথায় করতে পারেন। তারা শুভ্র জিনিস পছন্দ করেন, অল্প আহার করেন, বা খুব লাইট খাবার, আমরা যেটা ইংরেজিতে বলি সেই রকম খাবার কিন্তু তারা পছন্দ করেন। যারা রজগুণের অধিকারী তারা কর্মচঞ্চল হন, অত্যন্ত কর্ম তারা করে থাকেন, চঞ্চলতা তাদের মধ্যে, তারা কোনো কাজ ফেলে রাখে না, খুব চটপট তারা কাজটা করতে পারেন। তারা একটু উগ্র জাতীয় খাবার পছন্দ করেন, কর্মচঞ্চল থাকেন। যারা ব্যবসায়ী কিংবা অন্যান্য কাজে ব্যস্ত, তারা হলেন রজগুণের অধিকারী। তমগুণের অধিকারী কারা? যারা সবসময় নেশা দ্রব্য খেয়ে থাকেন, খুন খারাপি, এই সমস্ত খারাপ কাজে যারা বেশি লিপ্ত থাকেন, তারা হলেন এই তমগুণের অধিকারী। তাহলে আমরা বুঝলাম যে সত্য, রজ এবং তমগুণ, এই 3টে গুণ কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। দেখুন, একটা দারুণ বিষয়, সেটা হলো আমাদের কত বছর, হাজার হাজার বছর আগে কিন্তু এই ধারাটা কিন্তু আমাদের গীতা বলুন অন্যান্য জায়গায় কিন্তু লেখা আছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সিগমন্ড ফ্রয়েড, আমরা শিক্ষা বিজ্ঞান পড়তে গিয়ে তার নাম পেয়েছি। সেই সিগমন্ড ফ্রয়েড যে বিদেশি একজন মনোবিদ, তিনি বলেছেন প্রত্যেকের মধ্যে ইগো এবং সুপার ইগো, এই 3টে বিষয় থাকে। দেখুন, সেই জার্মান বিজ্ঞানীর কথা এখন তিনি বলছেন, তার মানে কি এইগুলো আমাদের শাস্ত্রে আছে? আমাদের এই শাস্ত্রগুলোকে বিদেশিরা বহু আগেই কিন্তু নিয়ে চলে গেছেন, এবং তারা সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করে আমাদের এই মনোবিজ্ঞান বলুন অন্যান্য বিজ্ঞান, সেইগুলোকে কিন্তু আমাদেরই সেইগুলো ফিরিয়ে দিচ্ছেন তাদের ভাষায়। আমরা একটু সে ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা, তার মধ্যে আমরা অভ্যস্ত নিজেদের। আমরা দেশের কোনো কিছু আমরা
কল্যাণকর বা দেশে কি সম্পদ আছে সেটা আমরা কখনোই তলিয়ে দেখি না। আমরা ভাবি বিদেশিরা বলেছে মানেই সেটা মনে হয় মহান কিছু বলেছে। আমরা আমাদের দেশের মনি ঋষিরা তাদের জীবনবোধের কথা আমরা কিন্তু এখনও মনেই রাখি না। তাহলে আমরা কেন পরনির্ভরশীল হব? আপনি দেখবেন একটা জায়গায় পোস্ট করবেন, কখনো দেখবেন আপনার হয়ে আপনার দলের লোকই কিংবা আপনার বন্ধু বান্ধব তারাই আপনার বিরোধিতা করবে, কিন্তু আপনি যদি একজন ইংরেজ যদি সেই কথাটা বলে সেটাকে কিন্তু বাহবা দেবে। এই ধারণা, এই প্রচলিত ধারণা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। কর্মগুণটাই কিন্তু আমাদের আসল। আমি পরপর সেইটা আলোচনা করব। দেখুন, আমরা যদি ইতিহাস, পুরাণ এই সমস্ত দেখি, সেখানে দেখব কর্মগুণে নিচু স্থান থেকে কিন্তু উচ্চ স্থানে অনেকেই উঠে আছেন। যেরকম কোনো ব্রাহ্মণের কাজ তখন ছিল পুজো আচ্ছাদি করা কিংবা শাস্ত্রলেখা, পুঁথিপাঠ এই সমস্ত বিভিন্ন কাজে তারা দক্ষ ছিলেন, কারণ তারা ছিলেন অত্যন্ত মেধাবী। তারপরে আছে কারা? ব্রাহ্মণ ক্ষত্রিয়, যারা যুদ্ধবীর, তারা ছিলেন ক্ষত্রিয়, কারণ তাদের সাহস, দেশের অগ্রগতিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। যত আমরা যদি শাস্ত্র পড়ি, সেখানে আমরা দেখব যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল, সবাই কিন্তু এখানে দেখবেন যে ক্ষত্রিয়ই বেশি ছিল। ক্ষত্রিয় রাজারা হলেন ক্ষত্রিয়, তাদের অত্যন্ত শক্তিশালী, তাদের পেশি শক্তি অত্যন্ত বেশি। আর হলো কি বৈশ্য কারা? যারা ব্যবসা বাণিজ্যে পটু, তারা হলেন বৈশ্য। আর শূদ্র হলো সমগ্র যে ব্যবস্থা তার পরিচালক, অর্থাৎ তাদের মাধ্যমেই সমস্ত কিছু পরিচালনা হতো। আমি পরপর এর পরের ভিডিওগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে কর্মগুণ নিয়ে যে মানুষ উন্নীত হতে পারে, এর উদাহরণ কিন্তু আমরা ইতিহাস পুরাণে অনেক দেখতে পাবো। আপনারা রাজা জনকের কথা পড়েছেন, তিনি একজন ক্ষত্রিয় ছিলেন। অশ্বপতি, তিনিও ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তাদের কর্মগুণে তারা ব্রাহ্মণে উন্নীত হয়েছিলেন। তাহলে কি ব্রাহ্মণ থেকে, এই ক্ষত্রিয় থেকেও কিন্তু ব্রাহ্মণে উন্নীত হওয়া যায়। মহর্ষি বেদব্যাসের কথা আমরা জানি, তার মা ছিলেন মৎস্যগন্ধা, সেই তার গর্ভজাত সন্তান হলেন কে? এই বেদব্যাস, যিনি মহাভারত রচনা করেছেন। বিদুরের কথা আমরা জানি, তার একটা দাসীর গর্ভে তার জন্ম হয়েছে। তাহলে দেখুন, বিদুরও কিন্তু মহাজ্ঞানী ছিলেন। বাল্মীকি, তিনি দস্যু রত্নাকর ছিলেন। ঋষি মাতঙ্গ, তিনি ছিলেন চণ্ডাল, সেই মাতঙ্গ কিন্তু চণ্ডাল থেকে তিনি মুনি ঋষি হয়েছিলেন, একজন বিখ্যাত ঋষি। আপনারা পড়ে দেখবেন। মহিদাস, এর কথা আমরা বেদে পাবো। সত্যকাম এবং জবালার কথা আমরা পাবো। বর্তমানে যদি আমরা ইতিহাসের মধ্যে আসি, নন্দবংশের রাজা ছিলেন, তার বাবা ছিলেন একজন নাপিত। তাহলে দেখুন, মহাপদ্মনন্দ তিনিও কিন্তু ক্ষত্রিয় রাজা, অর্থাৎ ক্ষত্রিয় সম্মান পেয়েছিলেন। ঋষি শৃঙ্গী, রবিদাস, এছাড়া কবির, এদের নাম তো আমরা জানি সকলেই। তাহলে বুঝুন যে কর্মগুণে কিন্তু আমাদের কিন্তু বাকি আর কিচ্ছু নয়। কর্ম যদি ভালো করেন, আপনি অনেক উঁচুতে উঠতে পারবেন। একটা কথা, যেমন মনে করুন, ওই যে বললাম প্রথমে যেটা বলছিলাম, কথা প্রসঙ্গে সবই মনে পড়ে যায়, যে আমাদের যে গুণগুলো কীরকম। মনে করুন একটা ঘরের মধ্যে নোংরা জমে আছে, যে তমগুণের অধিকারী সে প্রথমে ওই ঘরে ঢুকলে কি করবে? সে বলবে থাক, ওই যেরম আছে থাকুক, আমার তো রাত কাটানো নিয়ে কিংবা থাকা নিয়ে কথা। সে কিন্তু সেই ঘরটা পরিষ্কার করবে না। কিন্তু তারপরে যদি রজগুণের যে অধিকারী, সে যদি প্রবেশ করে, সে ঘরটা একদম পরিষ্কার করবে দ্রুত। সে পরিষ্কার দ্রুত করে সে কিন্তু মনে মনে ভাববে আমার নাম হবে, এই নামের পেছনে সে ছুটবে। আর যে হলো সত্যগুণের অধিকারী, তিনি ধীর স্থিরভাবে প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা সে পরিষ্কার করে ধীর স্থির শান্ত মনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তাহলে এই তিনটে গুণ কিন্তু আমাদের মধ্যে প্রকট এবং অপ্রকট দুইভাবেই কিন্তু আমাদের রয়েছে। এবার একটা গল্প বলি।
জাজলি এবং তুলাধরের একটি কাহিনী। কারণ কাহিনী বলতে আমার খুব ভালো লাগে, আপনারা জানেন। এই জাজলি ছিলেন একজন ঋষি। তিনি তপস্যা করছেন এক জায়গায়, তার জটা হয়ে গেছে, সেই জটার মধ্যে পাখিতে বাসা করেছে। তার মধ্যে আত্ম অহংকার এসছে যে আমি আশ্রয়দাতা, আমি হলাম সব, আমার মতো কেউ নেই, মানে মহর্ষি মহাজ্ঞানী কেউ নেই। এই ধারণাটা যখন তার মধ্যে প্রকটিত হলো, তখন দেবরাজ ইন্দ্র এসে বললেন যে তোমার থেকেও কিন্তু একজন আছে, তিনি কিন্তু আরও বেশি জ্ঞানী। বলছে কে তিনি? বলছে তুমি চলে যাও বারাণসী, সেখানে গিয়ে দেখবে তুলাধর নামে একজন আছেন, তার কাছে তুমি যাবে। এবার সেই জাজলি গেছেন তুলাধরের কাছে, কিন্তু যেতে যেতে তার পাখিগুলো তাকে ছেড়ে কিন্তু চলে গেছে। এবার তুলাধরের কাছে গিয়ে দেখছে তার অত্যন্ত ভদ্র নম্র ব্যবহার, তার মধ্যে কোনো আত্ম অহংকার নেই, কিছু নেই। যে আসছে দোকানে তাদের সঠিকভাবে জিনিস পরিমাপ করে কোনো রকম না ঠকিয়ে তাদের দিয়ে দিচ্ছেন। তাহলে তখন জাজলি জিজ্ঞাসা করলেন, এই রকম আপনি কেন আমার থেকে মহাজ্ঞানী হলেন? বলছে গুরুদেব, আমি তো জানি না সেটা, তবে আমি জীবনে কখনো কাউকে ঠকাইনি। আমি যা করেছি সৎভাবে করেছি, সৎ ব্যবহার করেছি, এটাই হলো জীবনের মূল লক্ষ্য। দেখুন, ব্রাহ্মণ দিয়ে আত্মঅহংকার করাটাও ঠিক নয়। ব্রাহ্মণ হলেই যে সে তার মনটা উঁচু হবে তা নয়, ক্ষত্রিয় হলেই যে সে যুদ্ধবীর হবে তাও নয়, বৈশ্য হলেই যে সে ব্যবসাদার হবে তা কিন্তু নয়। আবার যদি শূদ্র হয় সেও যে খুব উঁচু স্থানে যেতে পারবেন না তাও নয়। দেখুন, আমরা যদি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার কথা দেখি, দ্রৌপদী মুর্মু, তিনি তার শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের রাষ্ট্রপতি হয়েছেন। এপিজে আব্দুল কালাম, তার বাবা কি করতেন? তার বাবা হলো একজন জেলে ছিলেন, মানে মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন, থাকতেন আর কি, সেটাই তার পৈতৃক ব্যবসা ছিল। আমরা যদি এপিজে আব্দুল কালাম, তার উইংস অফ ফায়ার যে গ্রন্থ, সেখানে আমরা দেখব যে এপিজে আব্দুল কালাম কত কষ্ট করে তার পড়াশুনো করেছেন, পেপার পর্যন্ত বিলি করেছেন, সেটাও আমরা দেখেছি। এছাড়া অনেক অনেক উদাহরণ দেয়া যায়। বাস্তব উদাহরণ যদি দিতে চাই তাহলে এই ভিডিওটা আরও কয়েক ঘন্টার হয়ে যাবে। তো বন্ধুরা, কোনো আত্ম অহংকার নয়, কোনো বড়াই নয়। আজ থেকে মনে রাখবেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব কিন্তু কর্মগুণে। শূদ্র থেকে, চণ্ডাল থেকেও যে একজন মহাজ্ঞানী হওয়া যায় তার উদাহরণ কিন্তু রয়েছে। কথা প্রসঙ্গে আরেকটা মনে পড়ে গেল। দেখুন, আগেকার দিনে সব একটা ন্যারেটিভ আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে যে মুনি ঋষির যে আশ্রম ছিল সেখানে নাকি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একসাথে পড়াশুনো করতে পারতো না। কথাটা পুরোপুরি ভুল। কেন? একজন মহর্ষির গৃহে সবাই পড়াশুনো করতে পারতেন। এইটা আমাদের দীর্ঘদিন ধরে চাপিয়ে দেওয়া হয়েছে যে শূদ্রদের কোনো স্থান ছিল না, তা কিন্তু নয়। মহা ঋষিরা যখন তার টোলে পড়াশুনো করতেন, সেখানে কিন্তু ব্রাহ্মণ, রাজা, সমস্ত ধরনের ছেলেরা একসাথেই পড়াশুনো করত। রাজা তখন গুরুদেব দেখতেন যে কার কোনটায় দক্ষতা। যে দেখতেন যে খুব ভালো গরু চড়াতে পারে তাকে তিনি রাখালের কাজে দায়িত্ব দিতেন, যে খুব ভালো ঘর বানাতে পারে তাকে তিনি গৃহ নির্মাণের কাজে দিতেন, যে খুব পঠন পাঠনে খুব সুন্দর, সে খুব দ্রুত মনে রাখতে পারে, মেধাশক্তি যার বেশি, তাকে তিনি ব্রাহ্মণে উন্নীত করতেন। যে ব্যবসা বাণিজ্য, যোগ বিয়োগ সমস্ত জিনিসটা সে ভালো করতে পারে, আয়ত্ত করতে পারে, সেখানে তাকে ব্যবসার কাজে নিযুক্ত রাখতেন। আর যিনি হলো যুদ্ধে পারদর্শী, অস্ত্র শিক্ষাও আমরা জানি গুরুদেবরা দিতেন, যে পারদর্শী তাকে তিনি বলতেন তুমি ক্ষত্রিয় হবে। তাহলে দেখুন, এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে এই প্রথাগুলো তৈরি করে দেয়া হয়েছে। এই ধারণাটা আমাদের মাথা থেকে বার করে দিতে হবে। আমরা কি, আমাদের কর্মগুণটাই আসল, এটাই মানুষকে মনে করাতে হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। বাকি ভিডিওগুলো দেখে আসার জন্য অনুরোধ করব আপনাদের। তো বন্ধুরা, এই গরমের মধ্যে উঠুন, আমি দাঁড়িয়ে এক জায়গায়
সেখানে ভিডিওটা শ্যুট করছি, মানে আমার একটা ছোট্ট মোবাইলের সামনে ফ্রন্ট ক্যামেরা আমি এই ভিডিওগুলো করি। তো কোনো রকম এডিটিং কিচ্ছু নেই, সাধারণ সিম্পলভাবে ভিডিও করি। এরপরে আমি যুদ্ধের নীতিগুলো নিয়ে আলোচনা করব। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু বলবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এইটুকুই, সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।